জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ২১টি হলে ১১,৮৯৭ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭,৯৩৪টি। ম্যানুয়ালি ভোট গণনা করায় ফলাফল পেতে শুক্রবার সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইসি সদস্য সচিব রাশিদুল ইসলাম। বৃহস্পতিবার ৩০ মিনিট দেরিতে সকাল ৯:৩০টায় ২১টি হলে ২২৪টি বুথে শুরু হয় ভোট। তবে সারাদিন পাল্টাপাল্টি অভিযোগে ভোট শেষ হওয়ার ১.৫ ঘন্টা আগে নির্বাচনে জামায়াতের সংশ্লিষ্ট কোম্পানি থেকে সরঞ্জাম কেনা সহ কারচুপির অভিযোগে ভোট বর্জন করে ছাত্রদল। একই সাথে কারচুপির অভিযোগে নির্বাচনে দায়িত্বরত বিএনপিপন্থী ৩ শিক্ষকও ভোট বর্জন করেন। রাতে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিকে ১৫ নম্বর ছাত্রী হলে জাল ভোট হচ্ছে এমন অভিযোগে অনুমতি ছাড়াই ছাত্রদলের এক প্রার্থী ঢুকে গেলে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। আর ভোট গ্রহণ শেষে সম্প্রীতি ঐক্য সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একজন ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জন করেন। প্রতিক্রিয়ায় ছাত্র শিবির ও স্বতন্ত্র প্রার্থী বলেন, পরাজয় সুনিশ্চিত জেনেই ছাত্রদল সহ অন্যরা ভোট বর্জন করেছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। আমরা ক্ষুব্ধ, হতাশ এবং বিক্ষুব্ধ। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। যদি কেউ মনে করে আসলে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ আসলে নির্বাচন বর্জন করে থাকে, সেক্ষেত্রে আসলে এটাতে আমাদের কোনো কিছু বলার নেই। নির্বাচনকে কেন্দ্র করে অনেকে দেখা যায় পরাজয় বরণ করার যেই সাহসিকতা মনোভাব সেটা কিন্তু অনেকের নেই। তো সেক্ষেত্রে অনেকেই তার পরাজিত হওয়ার ভয়ে অনেকে নির্বাচন বর্জন করে নিচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন ভোট গণনা কতটুকু হলো, আর ফল প্রকাশ যে দেরিতে হবে বলা হচ্ছে যে শুক্রবার সকাল কিংবা দুপুর হয়ে যেতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? ভোট গণনা বা ভোটাররা যা ভোট দিয়েছেন তারপরে মূলত এখন বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা বা স্ট্রটিং হচ্ছে। মূলত এখানে আমি রয়েছে এখন বটতলায়। আপনি নিশ্চয় শুনছেন যে এখানে দেখছেন যে বটতলার এলাকায় এখানে বেশ কিছু মানুষের জটলা। এখানে শিক্ষার্থীরা যারা এখানে এই বটতলা এলাকার প্রায় ৮ থেকে ১০টি হল রয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা এখানে বেশ জনপ্রিয় এলাকা এবং এখানে একটি স্ক্রিন দেওয়া হয়েছে এবং সেই স্ক্রিনের মাধ্যমে এই এলাকায় শিক্ষার্থীরা এই স্ক্রিনের মাধ্যমে দেখছেন যে কিভাবে এই স্লটিং গুলো করা হচ্ছে। এখানে এই আজকে সারাদিন যতগুলো ভোট যেসব সেন্টার থেকে ভোট সংগ্রহ করা হয়েছে ২১টি সেন্টার, তার মধ্যে ছাত্রদের ১১টি এবং নারী শিক্ষার্থীদের 10টি হল। সেই 10টি হলের ভোটগুলো একসঙ্গে করে এই জাতীয় নির্বাচন কমিশন কার্যালয়, যেটি পুরাতন রেজিস্ট্রার ভবন বিল্ডিং, সেখানে প্লটিং করা হচ্ছে। মূলত এই যে ভোটাররা যে ভোট দিয়েছেন এই ২৮ পদের বিপরীতে যে ১৭৭ জন প্রার্থী ছিলেন, তাদের এই ভোট দেওয়ার সময় 3টি করে ব্যালট পেপার ছিল, একটি ভিপির জন্য, একটি জিএসের জন্য এবং এছাড়া সম্পাদক এবং সদস্যদের জন্য। সেই পেপারগুলো আলাদা করা হচ্ছে এবং তারপরে মূলত গণনা শুরু হবে। এখানে শিক্ষার্থীরা দেখছেন, অনেকে বিষয়টি বুঝছেন, আবার অনেক রকম প্রশ্ন তুলছেন, কৌতূহল জানছে তাদের মধ্যে যে এত দেরি কেন হচ্ছে, আসলে কি হচ্ছে। যদিও আসলে এই বিষয়টি নিয়ে
সকাল থেকে অর্থাৎ কাল রাত থেকে মূলত বিতর্ক হয়েছে এবং মূলত নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছাত্রদল সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা গত রাত্রেই বেশ কিছু অভিযোগ তুলেছিল এবং সেখানে ব্যালট পেপার এবং ব্যালট পেপারের গণনার যে ওএমআর মেশিন, সেই মেশিন নিয়ে যখন প্রশ্ন করেছিল শিক্ষার্থীরা ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা, তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয় যে তখন ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা করে ভোট গণনা হবে। যদিও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ওএমআর পদ্ধতি বা মেশিনের মাধ্যমে কিন্তু সেটি ভোট গণনা হয়েছে, কিন্তু এখানে হাতে গণনা হচ্ছে। এই নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ, কারণ ওএমআর মেশিনের সঙ্গে তারা বেশ পরিচিত। কিন্তু ওএমআর মেশিনে যদি ভোট গণনা হতো তাহলে হয়তো আরো দ্রুত সম্পন্ন হতো, কিন্তু এই সময়টা আরো কত দেরি হবে, কত সময় লাগবে সেটি তারা এখনো নিশ্চিত নয়। শিক্ষকরাও বা নির্বাচন কমিশনও কিছু তেমন বলছেন না। যদিও রিটার্নিং কর্মকর্তা বলছেন সেটি ফলাফল ঘোষণা করতে হয়তো আগামীকাল দুপুরও হয়ে যেতে পারে। হয়তো সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা এই যে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন প্রায় 68% শিক্ষার্থী যখন ভোট দিয়েছেন, তখন তারা যে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা হলে সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের জন্য যারা ভোট দিয়েছেন তারাও বেশ উৎসাহ এবং কাকে জয় হয়েছে, কারণ সবাই তাদের নিজেদের মধ্যে পরিচিত, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রতিযোগিতা হয়েছে। তারাও মুখে আছেন এই ফলাফলের দিকে, কিন্তু ফলাফল কখন হবে সেটা এখনো নিশ্চিত নয়। এই ছিল ফরহাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট ডক্টর শফিকুল ইসলাম। বলেন, বিষয়টি অবগত হওয়ার পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। প্রক্টোরিয়াল টিম তাকে হল থেকে আটক করে নিয়ে যায়। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় হলে অবস্থান করতে পারে বলেও জানান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া 7 প্রার্থীর মধ্যে আপিলে বৈধতা পেয়েছেন 5 জন। চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে 2 জনের প্রার্থিতা। বৃহস্পতিবার বিকেলে 4টার দিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে দেয়া হবে বলে জানান তিনি। এর আগে গত 9 ও 10 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 7 জন ও হল সংসদে অন্তত 5 জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। শুরু হবে প্রার্থীদের প্রচারণাও। আসন্ন রাকসু নির্বাচনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামের নতুন প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে একমাত্র প্যানেল যার ভিপি নারী প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 2য় বিজ্ঞান ভবনে এই প্যানেলের ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্যানেলের এজিএস প্রার্থী আরবি বিভাগের মাহায়ের ইসলাম সকলের নাম ঘোষণা করেন। এতে ভিপি পদে থাকবেন বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের তাসিন খান, আর জিএস পদে আছেন ম্যাটেরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজন আল আহমেদ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচন কমিশন। প্রত্যাশা 21 সদস্যের এই প্যানেলের। পাশাপাশি নির্বাচনী ব্যয় নির্ধারণ করা উচিত বলে মনে করেন তারা। আমি মনে করি যে যেই একটা কমিটি গঠন হচ্ছে, তারা হচ্ছেন আমাদের ভিপি পদপ্রার্থী তাসিন খান। জুলাইয়ের দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতিজ্ঞা করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। শিক্ষার্থীদের আমানত রক্ষার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত জিএস এস এম
ফরহাদ। বৃহস্পতিবার সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। গণঅভ্যুত্থানের শহীদের কবর জিয়ারত করে ঘোষণা দোয়া করেন ডাকসুতে বিজয়ী ছাত্র শিবির প্যানেল। এ সময় ফরহাদ বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেন জুলাই শহীদদের কথা ভুলে না যায় সেজন্য কবর জিয়ারত করছেন তারা। শিক্ষার্থী ভাই বোন হয়ে ক্যাম্পাসের জন্য কাজ করার কথা বলেন তারা। ভিপি সাদিক কাইম বলেন, এখানে কোনো হার জিত নেই, সবাই জয়ী। যারা বিজয়ী হয়নি তাদের ইশতেহার নিয়ে কাজ করা হবে। জিএস ফরহাদ বলেন, হিজাব নিয়ে একটি মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তী আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইশতেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব জানান। পাসপোর্ট সহ সরকারি বেসরকারি সব ধরনের সেবা মানুষের কাছে সহজে পৌঁছাতে সরকার কাজ করছে বলে জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আপনার ওই ভাইয়েরা সবাই জানেন যে আমরা বিভিন্ন বাহিনীগুলিকে কিন্তু ট্রেনিং শুরু করে দিচ্ছি। সেদিন আমরা পুলিশের ট্রেনিংটা কিন্তু উদ্বোধনও করা হয়েছে, আপনাদের অনেকেই ছিল। আমরা তো আমাদের যেগুলি করার আমরা কিন্তু শুরু করে দিছি এবং আমরা আশা করব নির্বাচনটা খুব শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে এবং খুব উৎসবমুখর হবে। যেমন ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা একটা উৎসবমুখর ছিল, এটা একটা উৎসবমুখর। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে একমত সব দল। সংস্কার, বিচার ও নির্বাচন কোনোটিই পরস্পর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে সিডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের উপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, এমন মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অব ডিসেন্ট সহ বেশিরভাগ আলোচনায় একমত হয়েছেন দলগুলো। সনদ বাস্তবায়ন কিংবা সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান আলী রিয়াজ। কমিশনের পক্ষ থেকে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কমিশন নিজে আলোচনা করেছে। তো কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে এক নম্বর বিষয়।
দ্বিতীয় বিষয় যেটা, যে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন করতে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়। এ সময় আইন মন্ত্রণালয়কে কাজ শুরু করতে বলা হয়। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বৈঠকে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব। বলেন, বৈঠকে উঠে আসে 10টি বিষয়। এর মধ্যে সিদ্ধান্ত হয় ন্যূনতম 5,000 ডেড ওয়েট টন ধারণ ক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানিতে কর অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও নেপালে বাংলাদেশিরা ভালো আছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রেস সচিব আরও জানান, এখন পর্যন্ত 51টি সংস্কার বাস্তবায়ন হয়েছে ও 246টি বাস্তবায়নের পথে রয়েছে। হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয়। আপনি জানেন ডাকসু ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে। আর 10টি রিফর্ম কমিশনের যেই সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয়। সেখানে বলা হয় যে 51টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে। আজকে ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য। আপনি জানেন পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে, এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়। অবৈধভাবে অর্জন করা 5,39 লাখ টাকা পাচারের অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুদক মামলা করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিগত সরকারের আমলে বিচারপতি থাকাকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়াও রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার মোজাম্মেল হক ও জহুরুল হক সহ 12 সচিবকে দুদকে তলব করা হয়েছে। 17, 18 ও 21 সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। বিচারপতি হিসাবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,39 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর রামপুরাই ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য 16 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এক থানার পুলিশ অন্য থানা এলাকায় গিয়ে নির্বিচারে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। গুলি করে মেরে ফেলার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পুরস্কারও নিয়েছে আসামিরা। পরে স্টেট ডিফেন্স সব আসামিদের এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, শিক্ষার্থীদের হত্যার এ সকল অভিযোগ মিথ্যা। এদিন এ মামলার পলাতক আসামিদের কেন গ্রেপ্তার করা যাচ্ছে না এ নিয়ে ক্ষোভ জানায় ট্রাইব্যুনাল 1। পরে চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে খুঁজে আসামিদের গ্রেপ্তারের সক্ষমতা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নেই। কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন 2 জন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা 2 জনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। তাকে প্রথমে তারা বলে যে তুমি লাফ দাও এখান থেকে। তাকে লাফ দিতে বলা হয়েছে যাতে লাফ দিয়ে পড়ে সে মরে যায়।
সে যখন সেটা করেনি তখন তাকে পরপর 6 রাউন্ড গুলি করা হয়। আপনারা বুঝতেই পারছেন 6 রাউন্ড গুলি করার অর্থ হচ্ছে যে তাকে হত্যা করার উদ্দেশ্যই সেখানে ছিল। পরবর্তীতে এই 6 রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর ভিত্তিতে পরবর্তী সময়ে যে দুজন এই গুলি বর্ষণ করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। 16 বছর পর রাজধানীর কামরাঙ্গীর চরে 2.5 বছরের শিশু অপহরণ মামলায় সাদ্দাম হোসেন মুকুট মকবুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এই আদেশ দেন। মঙ্গলবার মামলার নথি থেকে জানা যায়, সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন রাজধানীর কামরাঙ্গীর চরে অপহরণকৃত শিশুটির বাবা মোহাম্মদ আবুল খায়েরের প্লাস্টিক কারখানায় কাজ করতেন। সে সময় পাওনা বেতন দাবি করলে কারখানার মালিক মিথ্যা মামলার ভয় দেখায় তাকে, যার প্রেক্ষিতে 2009 সালের 15 আগস্ট শিশুটিকে অপহরণ করে টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ে যায় এবং পরবর্তীতে বাদীর কাছে 60,000 টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পরদিনই কামরাঙ্গীর চর থানায় মামলা দায়ের করে শিশুটির বাবা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামি সাদ্দাম হোসেন এই এজাহারকারীর প্লাস্টিকের কারখানায় কাজ করত। পরবর্তীতে সে এই এজাহারকারীর 2.5 বছরের শিশু বাচ্চাকে অপহরণ করে, চিপস কেনার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাকে টাঙ্গাইল থেকে উদ্ধার করে সাক্ষীতে তাদের এই আসামি যে অপরাধী তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকের এই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। রাজধানী ঢাকার জলাবদ্ধতার একটি বড় কারণ যত্রতত্র ময়লা ফেলা। এ কাজ যারা করছে তাদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগে ও পরিকল্পনার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মোহাম্মদ এজাজ বলেন, অবৈধভাবে ফুটপাতে দোকানও রাজধানীর জলাবদ্ধতার জন্য দায়ী। ব্যানার পোস্টার যারা লাগাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে বলেও জানান প্রশাসক। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এ সময় তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক। রাস্তায় ময়লা ফালানো থেকে শুরু করে পোস্টার লাগানো পর্যন্ত আমরা এভরিডে আমরা এইগুলো কাজ করছি এবং কাজ করার পরেও যে পরিমাণ ময়লা মানুষ ফেলছেন, আমরা এখন চিন্তা করছি যে এটা পানিশমেন্টের জায়গায় যেতে হবে আমাদের, এছাড়া আর কোনো উপায় নেই। তো সুতরাং আমরা ক্যাম্পেইনও করছি, আর এই ক্যাম্পেইনের শেষ নাই, কিন্তু তারপরেও কেন এত ময়লা ফেলছেন মানুষ, তো সেখানে পানিশমেন্ট না করা পর্যন্ত লর ইম্পোজিশনটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন এই মুহূর্তে। বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনীতি শক্তিশালী করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ বিভিন্ন সেক্টরের অংশীজনরা। বৃহস্পতিবার রাজধানীতে বিএনপি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, জবাবদিহিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে গণতন্ত্রের বিকল্প নেই। কেবলমাত্র নির্বাচিত সরকারই পারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে। নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিএনপি কী পদক্ষেপ নেবে সে পরিকল্পনা তুলে ধরে হয়। বৈঠকে বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক, দেশি বিদেশি ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা করতে চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে। গণতন্ত্রের পরিবেশের সাথে একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটার যদি কমতি থাকে, প্রসপ্যারিটি সেটা কমে যায়।
চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আবারও 3 দিনের সকাল সন্ধ্যা হরতাল সহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় এ ঘোষণা দিয়ে চলমান হরতাল স্থগিত করে তারা। হরতালে দিনভর জেলার সকল সড়ক মহাসড়ক বন্ধ রাখা হয়। এছাড়াও বন্ধ থাকে সকল দোকানপাট। এর আগে 4 সেপ্টেম্বর আসন কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তারপর থেকে হরতাল কর্মসূচি পালন করে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলে জানায় কমিটির নেতারা। আগামী রবিবার আমরা বাগেরহাট জেলায় যে নির্বাচন কমিশনের অফিস আছে, জেলা প্রশাসকের অফিস সহ প্রতিটি উপজেলায় যেখানে যেখানে আমাদের নির্বাচন কমিশনের অফিস আছে সেই অফিসগুলোতে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। এবং সোম মঙ্গল বুধ এই 3 দিন আমরা সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছি। এবং আমাদের এই 4 দিনের কর্মসূচির মধ্যে আমরা যদি কোনো ধরনের কোনো আশ্বাস না পাই নির্বাচন কমিশন থেকে, আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব। কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার উল্টে নিহত তিন জেলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা। চট্টগ্রাম উপকূল থেকে আরও 30 কিলোমিটার পশ্চিমে গভীর সাগরে ট্রলারের কেবিনের ভেতর মরদেহগুলো পাওয়া যায়। পরে অন্য ট্রলারের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্রলার সহ মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম উপকূলে। পুলিশ জানায় নিহত 3 জেলের বাড়ি নোয়াখালী সদরে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আত্মীয় ও জেলেরা জানান, মঙ্গলবার গভীর রাতে মাছ ধরতে গেলে অন্য জেলেদের পেতে রাখা জালের ফাঁদে আটকে স্রোতের টানে ডুবে যায় ট্রলারটি। আর ট্রলারে থাকা 8 জন কয়েক ঘন্টা সাগরে ভাসলেও কেবিনের ভেতরে আটকে পড়ে মারা যায় 3 জেলে। বুধবার থেকে খোঁজাখুঁজি শুরু হবার প্রায় 15 ঘন্টা পর মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রলার খুঁজে পায় জেলেরা। 11 দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় ও দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় জব্বারের মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত 8 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষার্থীরা বৈঠকে 6 দফা দাবি উত্থাপন করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসন ওই দিন এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও পরে সিন্ডিকেট সভা সহ কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানানো হয়নি। দ্রুত সিন্ডিকেট মিটিং ডেকে 6 দফা দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। মাথায় লাল কাপড় বেঁধে রেড মার্চ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়ার প্রতিবাদে সকাল 11টার দিকে ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি শুরুতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। প্রধান ফটক থেকে মিছিলটি নগরীর চরপাড়া মোড় প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেয়া এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী সমমানের পদের সংরক্ষণ সহ 7 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। খুলনা সিটি কর্পোরেশনের 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 719 কোটি 50 লাখ
36,000 টাকা। এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। তিনি বলেন, এই বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিষ্কাশন এবং উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এতে ডেঙ্গু মোকাবেলা, জীবন মান উন্নয়ন, নগরীর নাগরিক সেবা সম্প্রসারণ ও উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে। 2025-26 অর্থ বছরে বাজেটের প্রস্তাব করা হয়েছে 719,50,36,000 টাকা। এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য, নিজস্ব আয়ের সম্প্রসারণ যেমন মার্কেট, দোকান, নতুন স্থাপনা নির্মাণ ও সিটি কর্পোরেশনের পার্কগুলোকে আধুনিকায়ন করা হবে। এটি একটি উন্নয়নমুখী বাজেট। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় তার মৃত্যু হয়। নিহত রনি মিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সোহেল ও নূর ইসলাম নামে দুই ব্যক্তি চোর সন্দেহে রনিকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে। সন্ধ্যা 6টার দিকে হাজতের বাথরুমে রনি অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদস্পন্দন ও রক্ত সঞ্চালন না পাওয়ায় তড়িঘড়ি করে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, রনি মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল সে। বরিশালে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 15 জন। মুলাদি সরকারি কলেজে অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সকাল 11টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আগামী 23 সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজে শিবিরের আয়োজনে একটি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি নিয়ে কলেজে গেলে ছাত্রদল কর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ছাত্র শিবিরের নেতাকর্মীদের। এতে অন্তত 15 জন আহত হন। আহতদের 6 জনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ছাত্রদলের সমর্থকদের দাবি, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে তারা এর প্রতিবাদ জানায়। মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের 48তম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভার মূল অংশটি অনুষ্ঠিত হয় ঢাকার আর্মি গলফ ক্লাবে। সভায় অংশ নিয়ে ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন বলেন, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি আশাবাদ জানান, ব্যাংকের পারফরম্যান্স ও প্রধান আর্থিক সূচকগুলো আগামী বছরে ঊর্ধ্বমুখী থাকবে। সভায় আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য প্রস্তাবসমূহ গৃহীত হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জেনজিদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অন্যতম সম্ভাব্য প্রার্থী ছিলেন আন্দোলনে সরব থাকা এই মেয়র। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। এদিকে তরুণ প্রজন্মের দাবি পূরণে প্রস্তুত বলে জানান সুশীলা কার্কি। দেশের পরবর্তী নেতা বেছে নিতে সেনাবাহিনীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে 5,000-এর বেশি তরুণ। তবে জেনজিদের একটি দল অন্তর্বর্তী সরকার হিসেবে সুশীলাকে মেনে নিতে রাজি নয়। এদিকে দেশের আইন শৃঙ্খলা বজায়ে শান্তির আহ্বান জানিয়েছে পুলিশ। নেপালের 25টি জেলার কারাগার থেকে পালিয়েছে অন্তত 15,000 বন্দী। এদের মধ্যে শতাধিক বন্দীকে গ্রেপ্তার এবং
70টির বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এদিকে নেপালের 2 দিনের সহিংস আন্দোলনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 30 জনে এবং আহত 1000-এর বেশি। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা 9/11 এর 24 বছর পূর্ণ হল বৃহস্পতিবার। 2001 সালের এই দিনে আল কায়েদার সদস্যরা 2টি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে, এতে প্রাণ হারায় প্রায় 3000 মানুষের। মর্মান্তিক এই দিনে বিশেষ সভা অনুষ্ঠিত হবে ম্যানহাটনের 9/11 মেমোরিয়াল ও জাদুঘরে। নিউ ইয়র্কের সেন্ট পলস গির্জা থেকে স্থানীয় সময় সকাল 8:46 বাজানো হবে ঘণ্টা। 2001 সালের 11 সেপ্টেম্বর ঠিক এই সময়েই টুইন টাওয়ারে আঘাত হানে হাইজ্যাক করা বিমান দুটি। এর আগে বুধবার বিশেষ এক স্মরণ সভা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। সোমবার রাতে দেশটির কিভু প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালানো হয়। ইসরায়েলি স্টেট সমর্থিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। সম্প্রতি দেশটির বহু মিলিশিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালিয়ে হত্যা করা হয় 46 জন বেসামরিক মানুষকে। একই সঙ্গে বেনি অঞ্চলে আরেকটি হামলায় মারা যান আরও 18 জন, যাদের বেশিরভাগই কৃষক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের আগস্টের শুরু থেকেই এই অঞ্চলটিতে ডাকাতি সহ বিভিন্ন হামলা চালিয়ে আসছে বিদ্রোহী গোষ্ঠী এডিএফ। তাদের দমাতে জনবহুল এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। তারা খনিজ সমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে প্রায়ই হামলা চালিয়ে আসছে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণ পূর্বের একটি মহাসড়কে গ্যাস বহনকারী একটি ট্রাক বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 70 জন। এদের মধ্যে দগ্ধ 19 জনের অবস্থা আশঙ্কাজনক। মেক্সিকোর ইজতালা পালা ও চালকো সীমান্তের কাছে ট্রাকটি উল্টে গিয়ে বিস্ফোরণ হয়। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আশপাশে থাকা কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়, পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি গাড়ি। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করছে সরকার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। চীনের নাগরিকদের স্পেস প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্লুমবার্গ নিউজ জানায়, ট্রাম্প প্রশাসনের চীন বিরোধী অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি বর্তমানে যেসব চীনা নাগরিক নাসার সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং সহ নানা বিভাগে খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন, তাদেরকেও চাকরিচ্যুত করার পরিকল্পনা আছে নাসার। ব্লুমবার্গ আরও বলছে, নাসার বিভিন্ন গবেষণা ধর্মী কাজে চীনা শিক্ষার্থীদের কাজের সুযোগ দেয়া হতো, এখন থেকে সেখানেও কঠোর হবে নাসা। মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চায় চীন। 2028 সালে রোবটের সাহায্যে মঙ্গল গ্রহে অভিযান চালিয়ে 2031 সাল নাগাদ নমুনা নিয়ে পৃথিবীতে ফেরত আসার ঘোষণা দিয়েছে দেশটি। নাসার এই সিদ্ধান্তের সাথে এই অভিযানের সম্পর্ক আছে এমন গুঞ্জনও আছে আন্তর্জাতিক গণমাধ্যমে। I'm committed to getting us back to the moon before President Trump leaves office. Come aboard.
to the final frontier. সব শঙ্কার অবসান কাটিয়ে অবশেষে নেপালে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে ফিরেছে। বৃহস্পতিবার বিকেল 4:35 বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। সঙ্গে ছিলেন নেপাল সফরে যাওয়া কোচিং স্টাফ ও ক্রীড়া সাংবাদিকরাও। দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেল 3 সেপ্টেম্বর নেপালে সফরে যান জামাল ভুঁইয়ারা। তবে একটি ম্যাচ খেলতে পারলেও রাজনৈতিক অস্থিরতায় দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়। তবে পরিস্থিতি আরও বৈরী হয়ে উঠলে ত্রিভুবন বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়। টিম হোটেলে বন্দী হয়ে পড়েন বাংলাদেশের ফুটবলাররা। এরপর তাদেরকে দেশে ফেরাতে তৎপর হয় বাফুফে ও বাংলাদেশ সরকার। অবশেষে 3 দিন হোটেল বন্দী থাকার পর বিমান বাহিনীর সহায়তায় দেশে ফিরলেন জামাল তপুরা। দেশে ফেরার পর বাফুফের সভাপতি তাবি তাওয়াল সহ নির্বাহী কমিটির সদস্যরা ফুটবলারদের বরণ করে নেন। এ সময় গেল কয়েকদিনের ধাক্কা কাটিয়ে উঠতে ফুটবলারদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন বাফুফে প্রধান। এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। প্রথমবারের মতো নারী বিশ্বকাপে সব ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকছেন নারী আম্পায়ার। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন সাথীরা জাকির জেসি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় থাকা সকলেই নারী বিশ্বকাপের ইতিহাসে এটা প্রথম। ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন 14 জন আম্পায়ার। একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে থাকছেন সাথীরা জাকির জেসি ছাড়াও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে ক্লেয়ার পোলসোক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেন ফার্ন, আর লরেন এগেনবার্গ ও কিম কটন। এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন 4 জন: ট্রুডি এন্ডারসন, সান্দ্রে ফ্রিটজ, GS লক্ষ্মী এবং মিশেল পেরেইরা। একুশ শতকে বিশ্বসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে উইজডেন.com এর সম্পাদক বেন গার্ডেনার, উইজডেন ক্রিকেট মান্থলির প্রধান সম্পাদক ফিল ওয়াকার ও উইজডেন পডকাস্টের হোস্ট ইয়াশ রানা এই একাদশ নির্বাচন করেন। 2000 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 10 সেপ্টেম্বর 2025 পর্যন্ত পরিসংখ্যান বিবেচনায় করা হয়েছে এই তালিকা। দলে জায়গা পেয়েছেন 5 অস্ট্রেলিয়ান: রিকি পন্টিং, স্টিভ স্মিথ, এডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন ও প্যাট কামিন্স। এছাড়া আছেন 4 জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার: গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, ডিভিলার্স ও জেট স্টিং, 2 ভারতীয় বীরেন্দ্র সেহবাগ ও জাসপ্রীত বুমরা। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/ekhon.tv। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।